আমেরিকা থেকে ভারতকে পরমাণু হুমকি পাক সেনাপ্রধানের। বর্তমানে ওয়াশিংটনে ফিল্ড মার্শাল মুনির, সেখান থেকেই তার হুমকি, হামলা হলে প্রত্যাঘাত করতে ছাড়বে না পাকিস্তান। তারা পরমাণু শক্তিধর দেশ, প্রয়োজনে পরমাণু হামলা চালাতে পিছপা হবে না বলে হুমকি। ভারতের অপারেশন সিঁদুরের পর এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রে পাক সেনাপ্রধান, আর সেখান থেকে এবার নজিরবিহীন হুমকি। পরমাণু হুমকি, পাক ফিল্ড মার্শালের কড়া বিবৃতি ভারতীয় বিদেশ মন্ত্রকের। আন্তর্জাতিক কমিউনিটিকে বার্তা নয়াদিল্লির। পরমাণু শক্তিধর দেশের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য। পাকিস্তানে পরমাণু শক্তি কার নিয়ন্ত্রণে তা নিয়ে প্রশ্ন। পাকিস্তান সেনার সঙ্গে জঙ্গি যোগের প্রমাণ রয়েছে। বন্ধু দেশ দাঁড়িয়ে এ ধরনের হুমকি দুঃখজনক। হুমকি প্রসঙ্গে বিবৃতি দিয়ে জানিয়েছে বিদেশ মন্ত্রক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় জোর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাড়ছে সিসি ক্যামেরার সংখ্যা। দুটি ক্যাম্পাস মিলিয়ে বসছে আরো 70 সিসি ক্যামেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আরো জোর দেওয়া হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাড়ছে সিসি ক্যামেরার সংখ্যা। ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে, সোমরাজ বলতে পারবে। সোমরাজ, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজ বৈঠক ছিল এক্সিকিউটিভ কাউন্সিলের। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরো 70টি সিসিটিভি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসানো হবে, যেখানে 50টি সিসিটিভি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এবং 20টি সিসিটিভি বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে বসানো হবে। পাশাপাশি নিরাপত্তা কর্মীদের সংখ্যাও যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। সামনেই 26-এর নির্বাচন, তার আগে সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক। এনআরসি বিরোধিতায় জোরদার প্রচারের নির্দেশ। এই বৈঠকে ঠিক কি উঠে এলো? আমাদের সঙ্গে আবির রয়েছেন। আবির, 26-এর নির্বাচনে কিন্তু এই উত্তর দিনাজপুর জেলাতে অবশ্যই বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। সেক্ষেত্রে আজকের এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো, কি উঠে এলো বৈঠক থেকে? দেখো, আজকে দুটো জেলাকে নিয়ে বৈঠক চলছে। এর মধ্যে বহরমপুর সাংগঠনিক জেলা, যার বৈঠক এখনো চলছে, এবং অপর একটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলা, তাকে নিয়ে বৈঠক হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতে 2021-এ ফল অত্যন্ত ভালো ছিল তৃণমূল কংগ্রেসের, যদিও লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছে এই জেলার মধ্যে থাকা যে বিধানসভা আসনগুলো 3টি লোকসভার সঙ্গে সংযুক্ত থাকে। একটি হচ্ছে দার্জিলিং, অন্যটি থাকে হচ্ছে রায়গঞ্জ, অন্যটি থাকে হচ্ছে বালুরঘাট। তাতে দেখতে পাওয়া গিয়েছে যে 3টি লোকসভাতেই তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে। যদিও চোপড়া এবং ইটাহার, এই যে দুটি বিধানসভা আসন যা এই উত্তর দিনাজপুর জেলার মধ্যে রয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক কটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক যে পর্যালোচনা চলছে, তাতে আজকে বৈঠকের ক্ষেত্রে কতগুলো নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে যেহেতু রাজবংশী ভোটের একটা আধিক্য রয়েছে, ফলে সেই এলাকাগুলিতে গিয়ে এখন থেকে পুরোদস্তুর যাতে জনপ্রতিনিধিরা প্রচার করেন, এবং এই প্রচারের ক্ষেত্রে এটা বুঝিয়ে দেওয়ার মতো জায়গা তৈরি করতে বলা হয়েছে যে বিজেপির সাংসদরা রয়েছেন এবং যে সমস্ত বুথগুলোতে বিজেপি জিতেছে সেখানেও 100 দিনের কাজের টাকা বা আবাসের যে টাকা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি, যে টাকা সেটা হচ্ছে রাজ্যকে দিতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা প্রচারের ক্ষেত্রে থাকবেন বা যারা সামনের সারিতে থাকবেন সংগঠনের ক্ষেত্রে, যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, যারা পূর্ণ দিনের দলের ডেডিকেটেড কর্মী যারা রয়েছেন, তাদেরকে সামনে রেখে প্রচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর সঙ্গে হচ্ছে এই জেলাতে প্রচুর মানুষ রয়েছেন যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। এই পরিযায়ী শ্রমিকদেরকে যে ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেক কটা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য তাদের পাশে কিভাবে রয়েছে আর কেন্দ্রের বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে কি পরিস্থিতির শিকার তারা হচ্ছেন, এই বিষয় নিয়েও লাগাতার প্রচার করতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে সাংগঠনিক ক্ষেত্রে বেশ কিছু নির্দেশই উত্তর দিনাজপুর জেলার প্রতিনিধিদেরকে দিয়ে রাখা হয়েছে যে অভিষেকের বৈঠক। ধন্যবাদ। চাকরি হারানো শিক্ষকদের পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু। 4,500 আবেদন জমা পড়েছিল। অনেকে অন্য ডিপার্টমেন্টে কাজ করতেন, রাজ্য সরকারের শিক্ষক হয়েছিলেন। তারপরে এবার এই যে 26,000 চাকরি বাতিল হলো, তার জেরে এদের এবার পুরনো চাকরিতে বহাল করার প্রক্রিয়া শুরু। কোন কোন ডিপার্টমেন্টে কতজনকে পুরনো চাকরি ফেরানোর প্রক্রিয়া শুরু, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। দেখো, স্বরাষ্ট্র দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর, বিদ্যুৎ দপ্তর, রাজ্য সরকারের বেশ কয়েকটি দপ্তর থেকে চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকার চাকরিতে যোগ দিয়েছিলেন অনেকেই। তাদের চাকরি ফেরানোর প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করে দিল। ইতিমধ্যেই 20 জনের সুপারিশ স্বরাষ্ট্র দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে পাঠিয়ে দিয়েছে নবান্ন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত 2016 নিয়োগে
এই 20 জন তারা এই দপ্তরগুলি থেকে চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগ দিয়েছিলেন। তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে যারা অন্যান্য চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকা চাকরিতে এসেছিলেন তাদের পুরনো চাকরিতে ফিরিয়ে দিতে হবে। সেই মোতাবেক এই প্রক্রিয়া শুরু করা হলো নবান্নের তরফে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 4,500 আবেদন জমা পড়েছে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য। তাদের আবেদনগুলিও খতিয়ে দেখে প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তার মধ্যে অধিকাংশই রয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা এসএসসির মাধ্যমে নিয়োগ হয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষিকা হিসাবে চাকরি করছিলেন। তাদের প্রক্রিয়াও শুরু করা হবে, কিন্তু তার আগে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরের চাকরি ছেড়ে যারা চাকরিতে যোগদান করেছিলেন শিক্ষক শিক্ষিকার তাদের ফেরানোর প্রক্রিয়া এবার শুরু করে দিল রাজ্য সরকার। ওকে, প্রতিদিন হাইকোর্টে প্রায় প্রতিদিনই মিছিল মিটিংয়ের অনুমতি নিতে হাইকোর্টে মামলা হয়, আর সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিরক্ত। মিছিলের অনুমতি চাইলে জনস্বার্থ মামলার পরামর্শ আর সিঙ্গেল বেঞ্চের বদলে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ। কেন বিরক্ত কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, অন্য মামলা কি গুরুত্ব পাচ্ছে না সেই কারণেই কি বিরক্ত? দেখো, এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সপ্তাহে 5 দিন রেগুলার কোর্ট বসলে প্রতিদিনই দৃষ্টি আকর্ষণ করে অমুক জায়গায় সভা অমুক জায়গায় মিছিল এই ধরনের মামলা পুলিশ অনুমতি দিচ্ছে না, কোথাও প্রশাসন অনুমতি দিচ্ছে না, এই ধরনের আবেদন তিনি শোনেন। সম্প্রতি নবান্ন অভিযানের আগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে এবং এর পরেও এখানে ফান্ডামেন্টাল রাইট কতটা রয়েছে, একজন নাগরিকের কর্তব্য সরকারি সম্পত্তি রক্ষা করা, এই পুরো বিষয়টা ডিভিশন বেঞ্চ তার জাজমেন্টে স্পষ্ট করে দিয়েছে গত বৃহস্পতিবার। এরপরও এই আদালতে ফের সোমবার দিন আবারও মিছিলের অনুমতি মিটিংয়ের অনুমতি নিয়ে মামলা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন তিনি তার এই ক্লাসে এই ধরনের মামলা করবেন না, সরাসরি তিনি জনস্বার্থ মামলা করে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন। এবং এক্ষেত্রে কিছুদিন আগে তো মনে থাকবে 21শে জুলাইয়ের মতো যে সভা শহীদ সমাবেশ হয় তৃণমূল কংগ্রেসে, সেইখানেও কিন্তু 9টা থেকে 11টা সকাল পর্যন্ত তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করার নির্দেশ জারি করেছেন। এইরকম অবস্থায় মিছিল নিয়ে কোথাও একটা লাগাম টানা উচিত, একটা লাগাম থাকা উচিত বলে মহান্ত বিচারপতি মনে করছেন। তাই এই ধরনের তার পর্যবেক্ষণ এবং মন্তব্য। কিন্তু যে মামলাকে ঘিরে এটা হওয়ার কথা তারাতলা শ্রীমন্দির, সেখানে শুভেন্দু অধিকারী রাজি থাকার কথা ছিল, কিন্তু সেই মামলা ডিভিশন বেঞ্চেও হয়নি। এই মুহূর্তে আবার সেটা সিঙ্গেল বেঞ্চে দিয়ে এসছে, কিন্তু মামলার ফলাফল বা ভবিষ্যৎ এখনো কি হবে সেটা জানা যাচ্ছে না। বেশ, চার্জশিট পেশের 8 মাসের সাজা, খুনের মামলায় 8 মাসের যাবজ্জীবন সাজা ঘোষণা উলুবেড়িয়া আদালতের। গত বছর 12 এপ্রিল চেঙ্গাইল কলাবাগানে কুপিয়ে খুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সন্তু, ঠিক কোন ঘটনা এবং কি পর্যবেক্ষণ ছিল আদালতে? দেখা যেটা জানা যাচ্ছে গত বছর 12 এপ্রিল চেঙ্গালের কলাবাগান এলাকায়, যেখানে মূলত বাইকের আওয়াজকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বা দুই যুবকদের টিমের মধ্যে গন্ডগোল হয়। সেই গন্ডগোলকে বর্তমান করে কিন্তু রাস্তার মধ্যে প্রকাশ্যে কুপিয়ে খুন করা বাপন মান্না নামে এক যুবককে। সেই মামলায় কিন্তু অভিযুক্ত আকাশ জানার যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বাপন মান্নার পরিবারকে 50,000 টাকা আর্থিক সাহায্য, অন্যথায় আরো 6 মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কিন্তু উলুবেড়িয়া মহকুমা আদালত। যেটা সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই আকাশ জানার বিরুদ্ধে 302 ধারায় কিন্তু অভিযোগ প্রমাণ হয়। সেই জন্যই কিন্তু আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে উলুবেড়িয়া মহকুমা আদালত। তবে যেটা জানা যাচ্ছে, এই মামলায় গত ডিসেম্বর মাসে কিন্তু চার্জশিট গঠন হয় এবং মামলার প্রায় 7 মাস থেকে 8 মাসের মধ্যেই কিন্তু সাজা ঘোষণা করলো উলুবেড়িয়া মহকুমা আদালত। বেশ, ধন্যবাদ। আকাশ জানার বিরুদ্ধে 302তে অভিযোগ প্রমাণ হয় এবং তাকে আজকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই মামলাতে গত ডিসেম্বর মাসে চার্জ ফ্রেম হয় এবং জানুয়ারি থেকে মামলা সাক্ষী শুরু হয়। আর আজকে এই অগস্ট মাস, মাত্র 7-8 মাসের মধ্যে আমাদের প্রায় 27-28 জন সাক্ষী টোটাল মামলাতে ছিল। তাদের সাক্ষ্য গ্রহণের পর আর্গুমেন্ট করে আজকে সাজা ঘোষণা হলো।